বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম লোভ সম্বরণ। আজ থেকে অনেক দিন আগে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের দুই ছেলে ছিল। ধীরে ধীরে দুই ছেলে বড় হয়ে উঠল। ব্রহ্মদত্তের মৃত্যুর পর রাজপুরোহিত মন্ত্রীবর্গ বড় ছেলেকে রাজপদে অভিষেক করানোর সমস্ত ব্যবস্থা পাকা করতে লাগলেন। কিন্তু বড় রাজকুমার বসলেন বেঁকে, বললেন, না মহামন্ত্রী, রাজ্য শাসন আমার দ্বারা হবে না, আপনি বরং ছোট রাজকুমারকে রাজ্য শাসনের ভার দিন। রাজপুরোহিত অবাক হয়ে বললেন, এ কি করে সম্ভব? বড় রাজকুমার কেন সম্ভব নয় গুরুদেব? স্নেহবৎসল গুরুদেব বললেন, বৎস, পিতার অবর্তমানে প্রথম পুত্রই রাজ্যের রাজা হতে হয়। একদিন রাজসভায় বড় রাজকুমার এসে বললেন, আমি যুবরাজ হয়েও থাকতে চাই না। বড় রাজকুমারের কথা সবাই মেনে নিলেন। আর একদিন নায়েবকে ডেকে বড় রাজকুমার বললেন, আমার কোনো ধন সম্পত্তির প্রয়োজন নেই। নায়েবের চক্ষু কপালে, অবাক হয়ে বললেন, এ তুমি কি বলছো বড় রাজকুমার? ঠিকই বলছি নায়েব মশাই, আমি আজ থেকে কোনো সম্পত্তির দাবিদার নই। নায়েব মশাই আর কি বলবেন? তিনি রাজ্যের প্রধান পুরোহিত এবং মন্ত্রীবর্গদের বড় রাজকুমারের কথা জানালেন। রাজপুরোহিত বড় কুমারকে ডেকে বললেন, এ কি শুনছি বড় রাজকুমার? গম্ভীর কণ্ঠে বড় রাজকুমার বললেন, ঠিকই শুনছেন গুরুদেব। কিন্তু বড় রাজকুমার, আজ আর কোনো কিন্তু নয় গুরুদেব। গুরুদেব বিষণ্ণ মুখে মাথা নিচু করে বললেন, ঠিক আছে রাজকুমার, তবে আমার একটা অনুগ্রহ আছে, তুমি রাজপ্রাসাদেই থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। না গুরুদেব, আমি এখান থেকে চলে যাব, এখানে আমার কোনো কাজ নেই। লোভ, লালসা, ঐশ্বর্য আমাকে ক্রমশ পঙ্গু করে দিচ্ছে। বড় রাজকুমারের কথা শুনে গুরুদেব আর কি বলবেন, বিমর্ষ মুখে স্থান পরিত্যাগ করে চলে গেলেন। বড় রাজকুমার একদিন রাজবাড়ি ঐশ্বর্য সব ত্যাগ করে বেরিয়ে পড়লেন। বারাণসী ত্যাগ করে ঘুরতে ঘুরতে তিনি একদিন উপস্থিত হলেন বারাণসী থেকে অনেক দূরে একটি গ্রামে। সেখানে গিয়ে আশ্রমের সন্ধান করতে করতে একসময় গ্রামের এক ব্যবসায়ী বাড়িতে উপস্থিত হলেন। নিজের পরিচয় গোপন করে রাজকুমার নিজ হাতে কাজকর্ম করে সে পরিমাণ টাকা রোজগার করতেন। সেই টাকাতেও কোনো রকমে চালাতেন। ব্যবসায়ী অনেক চেষ্টা করে রাজকুমারকে নিজের ঘরে আহার করতে পারতেন না, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। একদিন গ্রামের সবাই জেনে গেলেন রাজকুমারের পরিচয়। তখন আর গ্রামের লোকেরা রাজকুমারকে কোনো কাজ করতে দিতেন না। রাজ দরবারে যেরকম উপহার পাঠানো হয় তেমনভাবে নানা উপহার পাঠাতে লাগলেন রাজকুমারকে। বড় রাজকুমার একদিন ঘরে বসে কাজ করছিলেন। এমন সময় গ্রামের বয়স্ক লোকেরা রাজকুমারের ঘরে ঢুকে রাজকুমারের পায়ে পড়ে বলতে লাগলেন, প্রভু, আপনি আমাদের রক্ষা করুন। বড় রাজকুমার ব্যস্ত হয়ে বলেন, এ কি করছেন? উঠুন উঠুন, বলুন আপনাদের কি হয়েছে। প্রভু, রাজার লোক এসে জানিয়ে গেছে আমাদের জমির করের পরিমাণ নাকি বাড়িয়ে দেবে। আপনিই বলুন, আমরা গরিব মানুষ, আমরা এত কর কোথা থেকে দেব? তা আমাকে কি করতে হবে? রাজকুমারের কথা শুনে সকলের মনে সাহসের উদয় হলো। একজন প্রবীণ ব্যক্তি বলেন, প্রভু, আপনি তো এই রাজ্যের রাজকুমার, আপনি যদি পত্র দিয়ে কর বন্ধ করে দিতে বলেন তাহলে। বড় রাজকুমারের সঙ্গে সঙ্গে একটি পত্র লিখে বর্তমানে রাজ্যের রাজা ছোট রাজকুমারকে জানালেন, ভাই, এই গ্রামের লোকেরা খুব গরিব, আমার অনুরোধ তুমি এদের খাজনা মাফ করে দাও। ছোট রাজকুমার দাদার চিঠি পেয়ে তার কথা মতো খাজনা তুলে নিলেন। ফলে আশেপাশে গ্রামের লোকেরা রাজকুমার তাদের খাজনা তুলে দেওয়ার জন্য অনুরোধ করলো। এও বলল এরপর থেকে তারা খাজনা বড় রাজকুমারকে দেবে। বড় রাজকুমার আর কি করেন, তিনি ছোট রাজকুমারকে পত্র দিয়ে জানিয়ে দেন। ছোট রাজকুমার দাদার কথা ফেলতে পারেন না, তিনি খাজনা মুকুব করে দিলেন। এরপর গ্রামবাসীরা সকলে বড় রাজকুমারের সমীহ করতে চলতে লাগলেন। প্রতি বছর জমির খাজনা তারা বড় রাজকুমারের হাতে তুলে দিতেন। ফলে অর্থ, যশ ও প্রতিপত্তি বড় রাজকুমারের লোভ ও লালসার পথ দেখিয়ে দিল। একদিন বড় রাজকুমার ছোট ভাইকে চিঠি পাঠালেন, তিনি ওইসব গ্রামের যুবরাজ হতে চান। পত্র পাওয়া মাত্র ছোট ভাই দাদার সমস্ত গ্রামের যুবরাজ হিসাবে ঘোষণা করে দিলেন। কিন্তু এতেও বড় রাজকুমারের শান্তি হলো না। একদিন তিনি গ্রামের লোকজনদের সঙ্গে নিয়ে রাজধানীতে গিয়ে অনুচরদের দিয়ে ছোট রাজকুমারকে খবর পাঠালেন, হয় আমাকে রাজ্য দাও, নয়তো আমার সঙ্গে যুদ্ধ করো।
বড় রাজকুমারের পত্র পেয়ে ছোট রাজকুমারী বিচলিত হয়ে উঠলেন। মনে মনে ভাবলেন, দাদার মতো আহম্মক আর একটিও নেই। যখন রাজ্য দিতে চাইলাম তখন নিলেন না, এখন যুদ্ধ করে কিনা রাজ্য নিতে চাইছেন। লজ্জার ব্যাপার, রাজ্যের সমস্ত লোক হাসাহাসি করবে। ছোট রাজকুমার বিশ্বস্ত অনুচর দিয়ে খবর পাঠালেন, দাদা, যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আমি এমনিতেই রাজ্য ছেড়ে দেব। বড় রাজকুমার রাজত্ব পাওয়ার পর ছোট ভাইকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করলেন, কিন্তু রাজা হয়ে বড় রাজকুমারের আশ মিটল না। লোভ তার ক্রমশ বাড়তে লাগলো। দেবরাজ শত্রু দেবলোকে বসে মর্তে এইসব লোকেদের কথা ভাবছিলেন। অনেক দিন মর্তের খবর তার নেওয়া হয়নি। মর্তে কে কী করছে, কে কেমন আছে, খোঁজ খবর নেওয়ার প্রয়োজন। দিব্য দৃষ্টিতে দেবরাজ জানতে পারলেন বর্তমান বারাণসী রাজ্যের লোভের অন্ত নেই। মনে মনে ভাবলেন, এই লোভী পাপিষ্ঠকে একটু শিক্ষা দেওয়া দরকার। এই ভেবে দেবরাজ শত্রু ব্রাহ্মণের ছদ্মবেশে বারাণসীতে এসে বললেন, তোমাদের রাজাকে খবর দাও, একজন লোক তার সঙ্গে দেখা করতে চান, তিনি নানা রকম কৌশল জানেন। বড় রাজকুমার এই কথা শুনে ব্রাহ্মণকে রাজদরবারে নিয়ে আসার আদেশ দিলেন। ছদ্মবেশী দেবরাজ রাজ দরবারে এলেন। বড় রাজকুমারকে তাকে বললেন, ব্রাহ্মণ, আপনি কি জন্য এসেছেন? দেবরাজ এদিক ওদিক তাকে বলেন, মহারাজ, আমি আপনাকে গোপনে কিছু বলতে চাই। ব্রাহ্মণের কথা শুনে রাজদরবারে মন্ত্রী অমাত্যবর্গ সভা পরিত্যাগ করে চলে গেলেন। ছদ্মবেশী দেবরাজ বলেন, মহারাজ, আপনি ইচ্ছা করলে 3টে সমৃদ্ধ রাজ্য অনায়াসে জয় করতে পারেন। বড় রাজকুমার মুচকি হেসে বললেন, কেমনভাবে? সে দায়িত্ব আমার ওপর আপনি ছেড়ে দেন। বড় রাজকুমার ব্রাহ্মণের কথা রাজি হয়ে গেলেন। দেবরাজ শত্রু রাজার কানে কানে পরামর্শ দিয়ে প্রস্থান করলেন। মহারাজ এতই উৎফুল্ল হয়েছিলেন যে আগন্তুকের পরিচয় পর্যন্ত জিজ্ঞাসা করেননি, এমনকি কোথায় থাকেন তাও জিজ্ঞাসা করতে ভুলে গেলেন। ব্রাহ্মণ প্রস্থান করলে রাজার হুঁশ হয়। তখন তিনি চিৎকার করে মন্ত্রী আর অমাত্যবর্গদের ডেকে বিস্তারিত ঘটনা বললেন এবং আদেশ করলেন যে করেই হোক ওই ব্রাহ্মণ লোকটিকে ধরে আনতেই হবে। খোঁজ কিন্তু কোথাও খুঁজে সেই ব্রাহ্মণকে পেলেন না তারা। মন্ত্রী, সেনাপতি সবাই হতাশ হয়ে ফিরে আসেন। রাজা বিমর্ষ হয়ে পড়েন। মনে মনে তিনি ভাবেন, ব্রাহ্মণকে যত্ন আত্মি পর্যন্ত করা হয়নি। ছি, হাতের মুঠোয় সম্পত্তি ফসকে গেল। ব্রাহ্মণের কথা চিন্তা করতে করতে রাজা অসুস্থ হয়ে পড়লেন। অনিদ্রায়, অনিয়মিত আহারে শরীর ক্রমশ ক্ষীণ হয়ে পড়ল। বারাণসীর বড় বড় বৈদ্যরা রাজার অসুখ কিছুতেই সারাতে পারলেন না। রোগ ক্রমশ জটিল হয়ে উঠল। বোধিসত্ত্ব তখন ভিন্ন রাজ্য থেকে বাবা মায়ের কাছে বাড়ি ফিরছিলেন। পথে রাজার বিচিত্র অসুখের কথা শুনতে পেয়ে রাজার কাছে এলেন। বোধিসত্ত্বকে দেখে রাজা বিরক্ত হয়ে বলেন, বড় বড় সব ডাক্তার বদ্যি ফিরে গেল, আর তুমি ওইটুকুনি ছেলে আমার রোগ সারাবে? এই কে আছিস? একে 2টো পয়সা দিয়ে তাড়াতাড়ি বিদায় করে দে তো। বোধিসত্ত্ব রেগে গিয়ে বলেন, মহারাজ, চিকিৎসার জন্য আমাকে পয়সা না দিলেও চলবে, শুধুমাত্র ঔষধের দাম দিলেই আমি খুশি হব। বোধিসত্ত্বকে নাছোড়বান্দা দেখে মহারাজ তার ওষুধ খেতে রাজি হলেন। বোধিসত্ত্ব খাটের পাশে আসন গ্রহণ করে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনার এই রোগের কারণ কি? রাজা বিরক্ত হয়ে বলেন, তা জেনে তোমার কী লাভ? বিনীত কণ্ঠে বোধিসত্ত্ব বললেন, মহারাজ, কারণ না জানলে তো কোনো বৈদ্য রোগের চিকিৎসা করতে পারবে না। মহারাজ তখন বোধিসত্ত্বকে পূর্ব ইতিহাস খুলে বললেন। বোধিসত্ত্ব মন দিয়ে সব শুনে বলেন, মহারাজ, আপনি আমার অপরাধ মার্জনা করবেন। আপনি শোক করলে কি ওই 3টে রাজ্য পাবেন? মহারাজ ঘাড় নেড়ে বললেন, না। তাহলে মহারাজ, কিসের আশায় আপনি শুধু শুধু শোক করছেন? শোক ত্যাগ করুন, দেখবেন আপনার সব রোগ সেরে যাবে। বোধিসত্ত্ব মহারাজের লোভের কথা জানতে পেরে বিভিন্নভাবে মহারাজকে লোভ লালসা হাত থেকে বিরত থাকার উপদেশ দিলেন। নানা রকম ধর্মের কথা, নীতি কথাও শোনালেন। বড় রাজকুমার এবার নিজের ভুল বুঝতে পারলেন। লোভের বশবর্তী হয়ে তিনি কি ভুলই না করতে যাচ্ছিলেন। তিনি এসব বুঝতে পেরে খুব অনুতপ্ত হলেন। বোধিসত্ত্ব একসময় বুঝতে পারলেন মহারাজ তার নিজের ভুল বুঝতে পেরেছে। তখন তিনি বড় রাজকুমারের কাছে থেকে বিদায় নিলেন। ধীরে ধীরে বড় রাজকুমারও সুস্থ হয়ে উঠলেন। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।